দেখছেন নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আজকে যে বিষয়ে নজর রাখবো আমরা, প্রথমেই আপনাদেরকে জানাই যে ইতিমধ্যেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের 2016 এবং ইতিমধ্যেই চিহ্নিত অযোগ্য নন এরকম শিক্ষকদের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রয়েছে। কিন্তু শিক্ষাকর্মীদের সে সুযোগ হয়নি। শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে গ্রুপ সি যারা রয়েছেন তাদের জন্য 25,000 টাকা মাসিক ভাতা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য 20,000 টাকা করে ভাতা দেবেন, এমনটাই কিন্তু ফোনে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনারা জানেন যে মুখ্য সচিব মনোজ পান্তের সঙ্গে দেখা করে নিজেদের দাবি তুলে ধরেন চাকরিহারা শিক্ষাকর্মীরা এবং তারপরেই দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম একটা ঘোষণা। অযোগ্য নন এরকম শিক্ষকদের সাময়িকভাবে কাজে ফেরার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষাকর্মীদের সে সুযোগ দেওয়া হয়নি। কারণ বলা হয়েছে, বারবার সেই কারণ হিসেবে জানানো হয়েছিল যে অনেক বেশি দুর্নীতি হয়েছে নিয়োগে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে, যার জেরে কিন্তু যোগ্য অযোগ্য কোনোভাবেই আলাদা করা যায়নি। এখন সেই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠছে যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের মাসিক ভাতা ঘোষণা করার মানেটা কি রইল? তাদের কি এভাবে রাজ্য সরকার ভাতা দিতে পারে বা ভাতা দেওয়ার কথা ঘোষণা করতে পারে? সেরকমই কিন্তু একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে এই মাসিক ভাতা কোথা থেকে আসবে সেই প্রশ্নও সামনে এসেছে। আমরা এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমেই আমরা একটু আলাপচারিতায় যাব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের প্রতিনিধি দেবব্রত রায়, আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রতিনিধি প্রীতম দত্ত, আমার সঙ্গে রয়েছেন অনলাইনে আইনজীবী শামীম আহমেদ এবং আমার সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন সিপিআইএম এর পারভেজ রহমান। এই যে প্রশ্ন প্রথমেই রাখবো যে দেবব্রতদার কাছে। দেবব্রতদা, প্রথমেই যে প্রশ্ন, আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা জানি মাসে 1000 টাকা, কন্যাশ্রী বছরে 500 টাকা, এর পাশাপাশি তো প্রচুর আছে ঐক্যশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, নানান রকম শ্রী। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন বা যে ঘোষণার কথা বলেছেন, যে ভাতার কথা বলেছেন, সেটা কোন শ্রী সেটা তিনি জানাননি, কিন্তু তিনি বলেছেন যে মাসে 25,000 এবং মাসে 20,000 এরকম একটা ভাতা ঘোষণা করেছেন, কিন্তু কোন শ্রী সেটা তিনি নির্দিষ্ট করেননি। আপনি কিভাবে দেখছেন বিষয়টা দেবব্রতদা? এই প্রবল মেরুকরণের সময় একটা মেরুকরণ কিন্তু হয়ে গেছে, একটা দেখা যাচ্ছে একটা পক্ষ প্রবলভাবে চাইছে যাতে মানুষের কাজ যাক, তাদের চাকরি হারাক, তাদের পরিবার নিঃস্ব হোক, আর একটা পক্ষ চেষ্টা করছে প্রবলতরভাবে তাদের কাজ থাক, তাদের পরিবারটা যাতে ভেসে না যায়, বিভিন্ন উপায়ে তারা চেষ্টা করছে। একটা কথা যে সত্যি দুর্নীতি হয়নি কেউ অস্বীকার করছে না, একটা তো দুর্নীতি হয়েছে, যারা করেছে তারা জেলের মধ্যে আছে, তারা থাকুক, তাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখন দরকার মানুষের কাজ যারা কেড়ে নিতে চাইছে, যাদের খাদ্য হচ্ছে চাকরি, তারা প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চ থেকে বলছে আমরা অনেকের চাকরি খেয়েছি, আগামী দিনে আরও খাবো, এবং বাস্তবে আমরা দেখতেও পাচ্ছি তারা বিভিন্ন উপায়ে তারা তাদের চাকরি কিভাবে মানে বাতিল করা যায় সেই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। অপরদিকে রাজ্য সরকার এবং তার রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উপায়ে তারা চেষ্টা করছেন যাতে তাদের কাজ রাখা যায়। একটা কথা এই যে বললেন না ভাতা, নিশ্চয়ই তো দেখুন এটা এই ভারতবর্ষে এটা যে এই প্রথম হলো তা তো নয়, আমরা এর আগে ত্রিপুরাতেও আমরা দেখেছি এই পদ্ধতিতে, তখনও তাদেরকে 30,000 টাকা করে ভাতা দিয়ে তাদের এই পদ্ধতি চালিয়ে যাওয়া হয়েছিল। সেটা আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী নিজে মুখে বলেছেন। তারপরে এটা নিয়ে এত মানে কি বলবো কথা চলছে কেন আমার মনে হয় না। কিন্তু আদতে একটা জিনিস দেখতে হবে, কারা চাকরি খাওয়ার জায়গায় আর কারা চাকরি দেওয়ার জায়গায়। দেখুন 2 তারিখ যখন সুপ্রিম কোর্ট যে রায়টা দিল যে প্যানেল বাতিলের, সেখান থেকে মমতা ব্যানার্জি একটা রেশিও মেনটেন করেছিলেন, যেটা বিচার প্রক্রিয়ার ব্ল্যাকস্টোন রেশিও বলে। সেই রেশিওতে বলছে 10 জনের যদি নিরপরাধ ছাড়া পেয়ে যায় কিন্তু একজনও নিরপরাধ যেন শাস্তি না পায়, সেই পদ্ধতি অবলম্বন করে তিনি চেষ্টা করেছিলেন। যোগ্য অযোগ্য যখন বাছা যাচ্ছে না, চাল থেকে কাঁকড় যখন আলাদা করা যাচ্ছে না, প্রত্যেকেরই যাতে কাজ বজায় থাকে, তারা কাজ পায়, সেই চেষ্টাটা কার্যত তিনি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এবং একটা সুপার নিউমেরিক পোস্ট তিনি ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন। সেই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার জায়গাটাকে সেটাকেও চ্যালেঞ্জ জানিয়ে যারা রাজনৈতিক দলের জামা পরে যারা বিচার ব্যবস্থায় বসছিল তারা চ্যালেঞ্জ করেছেন এবং
তাকে সিবিআই তদন্ত চেয়ে উচ্চতর আদালতে গেছেন এবং সে কার্য সেখান থেকে এখানেই আমার প্রশ্ন, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একজনও যদি অযোগ্য, যে আপনি যেটা তুলে ধরলেন যে সেখানে যদি একজনও অযোগ্য বা একজনও যদি বেআইনি চাকরি পেয়ে থাকে তাহলে সেটা অন্যায়। তাহলে আমার প্রশ্নটা উঠছে যে যেখানে বলা হচ্ছে যে এই শিক্ষাকর্মীদের এতটাই নিয়োগে দুর্নীতি হয়েছে যেখানে তাদের জন্য একদমই সুপ্রিম কোর্ট তাদের কথা উল্লেখ করেনি, এবং যেখানে আমরা দেখেছি শিক্ষকদের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরিটা বহাল রয়েছে, কিন্তু শিক্ষাকর্মীদের সেক্ষেত্রে সেই সুযোগ হয়নি। কিন্তু তারপরেও একজনও যদি বেআইনি চাকরি পেয়ে থাকে, নৈতিকভাবে এই প্রশ্নটাই উঠছে, আর তাকে সাধারণ মানুষের করের টাকা থেকে ভাতা দেওয়া হয়, ভাতা দেয় রাজ্য সরকার, সেটা তো ঘোরতর অন্যায়, ঘোরতর অনৈতিক কাজ। দেবব্রতদা, দেখুন, রাজ্য সরকার নিশ্চয়ই সুচিন্তিতভাবে ব্যাপারটা পর্যবেক্ষণ করেছেন এবং আইনি দিকটা দেখেই ব্যাপারটা বলেছেন। এটা সুপার নিউমেরিক পোস্ট ইত্যাদি এগুলো তো এই প্রথম যেন ভারতবর্ষে দেখা গেল, এটা তো নয়। আগেও আমরা কেরালার ক্ষেত্রেও দেখেছি, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখি সুপার নিউমেরিক পোস্ট যে অগণতান্ত্রিক বা অন্যায় এটা নয়, সেটা সুপ্রিম কোর্ট 8 তারিখ রায় সেটা সঞ্জীব খান্নার বেঞ্চ বলেই দিয়েছে। একটা নির্বাচিত সরকারের মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছে সবসময় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না। আদতে সুপার নিউমেরিক পোস্টের মান্যতা ওনারা দিয়ে দিয়েছেন এবং সরকারও চেষ্টা করছে যাতে কাজের জায়গাগুলো বজায় থাকে এবং যাতে তাদের পরিবারগুলো ভেসে না যায়। বেশ প্রীতম, আপনার কাছে যাব যে রাজ্য সরকার চাকরি ফিরিয়ে দিতে পারে না, কিন্তু যদি মনে করে তাহলে ভাতা দিতে পারে। রাজ্য সরকার অনেক ক্ষেত্রেই সেই ভাতা দেয়, আমরা দেখেছি সেখানে পুজোর টাকা দেওয়ার, জনসাধারণের করের টাকা থেকেই পুজোয় টাকা বা অনুদান দেয় বা ভাতা দেয়, যাই বলবেন আপনি। কিন্তু এই যে দুর্নীতি আর এই যে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে, অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এই দুর্নীতির জন্যই একটা সংকট তৈরি হয়েছে, আর এই সংকট থেকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই সংকট থেকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে কাদেরকে করা হচ্ছে? মানে এখানেই আমার প্রশ্ন যে নিজেকে নাকি অন্য কাউকে নাকি দুপক্ষকে? আসলে দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি, এবং আমাদেরকে পার্টি উইথ ডিফারেন্স বলা হয়। তা আমরা কোনোদিনও এরকম চাইবো না যে বাংলার নাগরিক, বাংলার কোনো ছেলেমেয়েরা তারা না খেয়ে না কোনো কাজ পেয়ে থাকুক, কিন্তু তাদেরকে করতে গিয়ে আজকে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে, মমতা ব্যানার্জির অঙ্গুলি হিলনে হয়েছে, সেটাকে ঢাকতে গিয়ে উনি মমতা ব্যানার্জি আদালত অবমাননার কোনো বসলেন না তো। এই যে ধরুন আজকে যে এই আপনি যাদেরকে একটা নাম দিয়েছেন শিক্ষাকর্মী, তাদেরকে উনি যে টাকা দিচ্ছেন কি ভাতা দিচ্ছেন, সেটাকে একবারও সুপ্রিম কোর্টকে রিভিউ পিটিশনের আগে এরকম দেওয়া যায়? এরপর রিভিউ পিটিশন আছে, রিভিউ পিটিশন করতে হতো, সেটা রাজ্য সরকার আর এসএসসি করবে, সেটা এখনো করেননি। না করে উনি এটা ঘোষণা করে দিলেন। এইটা যারা যারা টাকা নেবে তাদের তো আবার, কেননা এই উনি যে ডিসেম্বর অবধি এটা পেয়েছেন সেটা একটা সাময়িক, সেখানে বোঝা যাচ্ছে না কে যোগ্য আর কে অযোগ্য শিক্ষকদের জন্য। তো সেখানে শিক্ষকরা এটাই বলছেন যে আমরা সম্মান নিয়ে যাব, আমার ছাত্ররা যেন জিজ্ঞেস না করে বা ছাত্ররা যেন সন্দেহ না করে যে এটা গোল্লাপে আমাকে পড়াচ্ছে না তো, সেই জন্য বসে রয়েছে। তো সেম জিনিসটা কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীর বেলায় হয়নি। তো আজকে মমতা ব্যানার্জি যদি টাকাটা দিয়ে দেন, এরপরে যদি আপনার রিভিউ পিটিশন সেটা না তোলা হয় এবং সরকার যদি সুপ্রিম কোর্ট এটা না মানে, তাহলে তো এটা আদালত অবমাননা করা হবে। আবার তো এদেরকে বেতন উইথ সুদ দিয়ে ফেরত দিতে হবে, এবং এটা যতদিন হতে হতে মমতা ব্যানার্জির টাটা বাই বাই হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই যে মমতা ব্যানার্জি পুরো পশ্চিমবঙ্গটাকে একটা, মানে আমরা এই সত্যজিৎ রায়ের গল্পে দেখেছিলাম একটা হিরক রানীর রাজা ছিল, সেটা একদম হিরক রানীর একটা রাজ্য পরিণত করেছেন, যা ইচ্ছে তাই করছেন, কোনো এখানে নিয়ম নেই। সেটা কোর্টে এনএচআরসি এসে বলে দিয়ে গেছে, হাইকোর্টে বলেছে যেখানে কোনো নিয়ম চলে না, কোনো কনস্টিটিউশন নিয়ম চলে না, এর তৃণমূলের নিজস্ব নিয়ম চলে, ওনারা যা খুশি তাই করছেন। সুতরাং আমরা বলবো যে আমরা কারো পেটে লাথি মারতে ভারতীয় জনতা পার্টি চান না, সেই জন্য 80 কোটি লোককে ফ্রিতে রেশন দেওয়া হয়। কিন্তু আজকে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি মমতা ব্যানার্জি টাকা নিয়ে যে চাকরি বিক্রি করেছেন এবং মমতা ব্যানার্জি বারবার যে কাজটা করেছেন, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের কাছে যাবে এবং লড়বে। এবং দেখুন আজকে তৃণমূলের প্রতিনিধি বা তৃণমূলের সমর্থক যাই বলুন, দেবুদা কি বললেন, দেখুন এরা না জেনে কতটা লাইভে একটা কথা বলে দিল। কি বলে দিল নাকি সুপার নিউমেরিককে নাকি সুপ্রিম কোর্ট মান্যতা দিয়ে দিয়েছে।
যদি মান্যতাই দেয় তাহলে তো কোনো সব লেটার চুকেই গেল, তার 5,000 লোককে চাকরি দিয়ে দিক। আসলে সেটা না। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে যে একটা গণতান্ত্রিক সরকার, আজকে যদি পুরো ক্যাবিনেটকে আমি সিবিআই আওতায় আনি তাহলে আমাদের সাংবিধানিক প্রবলেমের সৃষ্টি হবে, সরকারটা পড়ে যাবে। সেটা যেন না হয় সেই জন্য ওই জায়গাটা থেকে সিবিআইটা যেন তদন্ত না, সব সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না, এটাও বলেছে। আমি তো এটাও বলেছে। আমি তো আপনি আপনার কাছে আমি তো আজকে যেই কথাটা বলেছেন যে সুপার নিউমেরিক পোস্ট এটা গণতান্ত্রিক নয়, এবং উনি জানেন না সুপার নিউমেরিক পোস্ট খুব ইমার্জেন্সি ক্ষেত্রে তৈরি করা যায়, এরকম চাকরি বিক্রি করে তৈরি করা যায় না। তো সুতরাং এটা জানতে হবে, তো এটা পরিষ্কার বলা আছে। সুতরাং সেই জন্যই সুপ্রিম কোর্ট শুধু সিবিআই যেন না হয়, সরকারটা যেন বেঁচে যায় তার জন্য এটা বলেছেন। তার কারণে তো মমতা ব্যানার্জি সরকার এমনিও মানুষের রায় 2026 চলে যেতে বলেছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে উনি যে কথাটা বললেন না, এই কথাটা যখন সুপ্রিম কোর্ট রায় দেবে ততদিনে এই 6-7 মাসের মধ্যে সরকারটা থাকবে, তারপর সরকারটা চলে যাবে, এটা আজকে ভবিতব্য। কিন্তু যখন চলে যাবে তখন কিন্তু এই মানুষগুলোর যে 12% সুদে যাদেরকে আবার টাকা দেওয়া ফেরত দিতে হবে সেটা কিন্তু বুঝে নিতে হবে। বেশ, আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিপিআইএম এর প্রতিনিধি পারভেজ রহমান। পারভেজদার কাছে যাব, তার আগে আমি যাব শামীমদার কাছে। শামীমদা, যে বিষয়টা দাঁড়াচ্ছে আর কি, যে প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রীর এরকম একটা ঘোষণা, অনেকেই এটাকে আদালত অবমাননা হিসেবে চিহ্নিত করছেন, আপনি কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, পশ্চিমবঙ্গে আমাদের যেটা হয়েছে, আইন না মানতে মানতে আইনটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রথমে একটা পার্ট ক্লারিফাই করে দিই যে সুপ্রিম কোর্ট সুপার নিউমারি পোস্ট নিয়ে যেটা বলেছেন তা হচ্ছে যে এর মধ্যে ক্রিমিনালিটি নেই বলে সিবিআই ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই। তার সঙ্গে সুপার নিউমারি পোস্টে ভ্যালিডিটি কিন্তু যায় না, সেটা নিয়ে বিচার চলছে এখনো হাইকোর্টে। দুই হচ্ছে যে সুপার নিউমারি পোস্ট করা হলো যারা ইল্লিগাল, যারা অ্যাপয়েন্টমেন্ট পেলো না ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্টের কারণে, তাদেরকে জায়গা দেওয়ার জন্য, তার মানে ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্টটাকে জাস্টিফাই করার জন্য সুপার নিউমারি পোস্ট করা হলো। করা যায় না, যার জন্যই চ্যালেঞ্জ করছি আমরা। আইনটাকে তো মানতে হবে, আইনের শাসন তো প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রের মধ্যে, এটা তো সকলের দায় আমাদের, মানে যে পাচ্ছেন যে পাচ্ছেন না সকলের দায়। থার্ড হচ্ছে যে এই যে ভাতা দেওয়া, এইটা একটা সিস্টেম হয়ে গেছে। এটা আমার মনে পড়ে যে 2012 সালে প্রথম ইমাম ভাতা শুরু করলো, তখন আমরাই চ্যালেঞ্জ করেছিলাম। তারপরে পুরোহিত ভাতা, তারপরে পুজোর সময় ভাতা। হ্যাঁ, এখন এই ভাতা দেওয়া মানে আপনার দায়িত্ব কি ছিল? আপনি যখন কনস্টিটিউশনাল পোস্টে এসছেন নির্বাচনে জিতে, আপনার দায়িত্ব ছিল সংবিধানের যে অধিকার আমাদেরকে দেওয়া আছে সেই অধিকার মেনে আমাদের কাজটাকে নিশ্চিত করা প্রত্যেকের জন্য। তাহলে প্রত্যেকের জন্য কাজ নিশ্চিত করার জায়গায় আপনি প্রত্যেকের জন্য কাজ তো নিশ্চিত করলেন না, বরং কাজ কেড়ে নিলেন, নিয়ে আপনি তার পরিবর্তে ভাতা দিচ্ছেন। আসলে আপনি সকলকে একটা ভিখারি বানানোর জায়গাতে আছেন, এটা ডিসরেসপেক্ট করা। আমাদের প্রিএমবেলের প্রথম কথাতেই বলা আছে লাইফ উইথ ডিগনিটি, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার সবাই আছে। আপনি তো সবাইকে অসম্মান করতে শুরু করেছেন ভাতা দিয়ে। মানুষ, আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষের যে অবস্থা, যে অর্থনৈতিক অবস্থা, যে সামাজিক অবস্থা, সেই অবস্থাতে কেউ যদি 5 টাকাও পায় সে মনে করে যে হ্যাঁ ঠিক আছে, একটু বেটার পজিশন হলাম। টাকাটা দরকার প্রত্যেকের আছে, আপনি সেই সুযোগ দেবেন সরকারের ব্যবস্থা থেকে? কখনো করা যায় না। এই যে ধরনের ভাতা দেওয়ার যে নির্দেশ দিয়েছেন, পার্টিকুলারলি যখন সুপ্রিম কোর্ট সকলের চাকরি বরখাস্ত করেছেন, সেইখানে দাঁড়িয়ে আপনি তাদেরকে তারতে কম্পেনসেট করছেন, তার মানে সুপ্রিম কোর্টের অর্ডারকে আপনি ডিসরেসপেক্ট করছেন। তাহলে একদিকে সুপ্রিম কোর্টের অর্ডারকে ডিসরেসপেক্ট করছেন, তার জন্য আদালত অবমাননা করা যেতে পারে, একই সঙ্গে পুরো সমাজকে আপনি অসম্মান করছেন, ডিসরেসপেক্ট করছেন এই ভাতা দিয়ে। প্রত্যেকে শিক্ষিত কোয়ালিফাইড ছেলে, তাদের জন্য চাকরি ব্যবস্থা করা আপনার দায়, তাদের এমপ্লয়মেন্ট গ্যারান্টি করা আপনার দায়। ভাতা নয়, বেকার যুবক যুবতীরা তারা চাকরি চায়, তারা নিজে কোয়ালিটি আছে তাদের, তারা একেবারে যোগ্য, তারা চাকরি চায়, একদম কাজ করে সম্মানের সঙ্গে তারা তাদের মজুরি নিতে চায়, তাদের মাইনে নিতে চায়। ফলে আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রী সহ যতজন আছেন, এরা যদি বোঝেন আদৌ সমাজের এইসব সম্মানের কথা, মানুষের সম্মানের কথা, যে দয়া করে কাউকে অসম্মান করবেন না। হ্যাঁ, মানুষকে অসহায় করে তুলেছেন আর অসম্মান করবেন, এইটুকুই আমার নিবেদন ওদের প্রতি। বেশ শামীমদা, আপনার কাছে আসবো আমি আবার। আমরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ফোনে যে বার্তা দিয়েছেন সেদিকে একবার নজর রাখবো, এবং তাকে রীতিমতো কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি। আমরা সেই বার্তার দিকে একবার নজর রাখবো।
আমরা রিভিউ পিটিশনে যাব, নাম্বার 1। টিচারদের জন্য যখন যাব, আমরা গ্রুপ সিটি যারা আছে তাদের জন্য যাব। আমি কোনো ভাগাভাগি করছি এই কারণে যেহেতু কোর্টে সাবজেক্ট আছে, আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, কারণ আমরা কোর্টের রায়টা মানব। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমি তো বলেছি যে আমরা করে যাচ্ছি, আমরা রিভিউ করবো, এবং সেক্ষেত্রে খরচা ওদের করতে হবে না, খরচাটা গভর্নমেন্টই করবে, গভর্নমেন্টই দেখে দেবে। নাম্বার 3 হচ্ছে, যদি কোর্ট অ্যালাউ করে ওদের কাজ করতে দেবে, যদি কোর্ট ওখানে অ্যালাউ না করে, সেটা অল্টারনেটিভ কি হবে সেটা আমরা কোর্টের রায় দেখে ভাববো। এবং এটুকু আমি নিশ্চিন্ত করতে পারি, আমরা কিছু না কিছু নিশ্চয়ই করার চেষ্টা করবো আইনের মধ্যে থেকেই। এটা হলো ওদের জন্য, গ্রুপ সিটির জন্য। লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেবো। দেখুন, সুপ্রিম কোর্টের রায় যেখানে আছে সেক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডিকে এই রকমের ভাতা উনি দিচ্ছেন, সেটা আমার মনে হয় আগামী দিনে আবার আইনি জটিলতার কোনো কারণ না হয়ে যায়। যদি ভাতা দিতে হয় সুপ্রিম কোর্টের সাথে কথা বলে দেওয়া উচিত। এবং তার থেকেও বড় কথা যে এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে তারা অবৈধ, সবাই নয় কিন্তু অনেকে অবৈধ। তো অবৈধ লোকেদেরকে যদি টাকা দিতে হয় উনি দলের অ্যাকাউন্ট থেকে দিন, রাজ্য সরকারের টাকা মানে তো ট্যাক্সের টাকা, ওনার পৈতৃক সম্পত্তি তো নয়। তাহলে সেই টাকা দেওয়ার ব্যবস্থা কেন করছে? তৃণমূল কংগ্রেসের অনেক ফান্ড তো, অনেক কয়লা চুরির পয়সা আছে, গরু পাচারের পয়সা আছে, সেই টাকা থেকে দিতে বলুন। আমি একটু পারভেজদার কাছে যাব। পারভেজদা, যে প্রশ্ন সুকান্ত মজুমদারও তুলে দিলেন যে সাধারণ মানুষের করের টাকা থেকে তো ভাতা দেওয়ার কোনো মানে নেই, রাজ্য সরকার যে বার্তাটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তো এটা পরিষ্কার হয়েছে, কিন্তু বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন সেটা একেবারে জানার দায়িত্ব ছিল রাজ্য সরকারের। একদম যারা বিজ্ঞপ্তি জারি করেছে, যারা পরীক্ষা নিয়েছে, যারা রেজাল্ট বের করেছে তাদেরই একমাত্র দায়িত্ব ছিল, আর অন্য কারণ নয়। কারা রাইট ছিল, কারা রং ছিল, সম্পূর্ণ দায়িত্ব ছিল রাজ্য সরকারের। কিন্তু তার মানে তো এটা নয় যে এই অধিকার একটা জন্মায় যে সাধারণ মানুষের করের টাকা থেকে ভাতা দেওয়ার একটা অধিকার জন্মে যায়, এটা তো তেমনটা নয়। প্রশ্নটা সাধারণ মানুষের করের টাকাতেই তো সব হচ্ছে। যে কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে বলুন বা হাইকোর্টে বলুন যে কেসগুলো লড়ছে সাধারণ মানুষের বা এই ধরনের দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে রাজ্য সরকার যেগুলো লড়ছে সবগুলো সরকারের করের টাকা। আমি সেই প্রশ্নে আসছি না, কিন্তু প্রশ্নটা হলো এভাবে দেওয়া যায় কিনা। একটা মৌখিক একটা আশ্বাস উনি দিয়েছেন, একথা ঠিক, কিন্তু তারপরে যখন যদি যে অর্ডারটা বেরোবে সেই অর্ডার নোটিফিকেশন হলে পরে বোঝা যাবে। এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে, যেহেতু সম্পূর্ণটা সামনে নেই এখনই বলা যাচ্ছে না, এবং পরিষ্কারভাবে যেটা মনে হচ্ছে যে তিনি এই জটিলতাটাকে আরো বাড়িয়ে দিতে চাইছেন, যেটা নিশ্চিতভাবে এটা নিয়ে একটা কেসের দিকে, আবার একটা নতুন কেসের দিকে যাবে, কেউ সেটাতে কেস করবেন এবং সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো একটা রায় দেবেন যে এটা করা যায় না, তখন উনি আবার এটা বলবেন যে আমি চেয়েছিলাম কিন্তু কোর্ট করতে দিচ্ছে না। এইরকম একটা জটিলতাকে আরো বাড়িয়ে তোলার জন্যই এই প্রশ্নটা এখানে বাড়ানো হয়েছে। যে ভেবে দেখুন তো, এরাই যখন চাকরি করছিল, তারা যখন বিয়ের দাবি করছিল, তখন এই রাজ্যের সরকার বলছিল ঘেউ ঘেউ করবেন না, আর সেই তাদের যখন চাকরিটা চলে গেল, সেই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কোনো রিভিউ পিটিশন হলো না, সেখানে কোন রকমের অর্ডার কোর্টের আসলো না, পরিষ্কার ভাষায় কোর্ট সেই চাকরিগুলোকে বাতিল করে দিয়েছে। এখন তাদেরকে বলছেন যে 20,000 এবং 25,000 টাকা তাদেরকে দেওয়া হয়। কোন ভিত্তিতে দেবেন, কিসের ভিত্তিতে দেবেন, কোথা থেকে দেবেন, সেই সমস্ত বিষয় বেরোলে নিশ্চিতভাবে আরো পরিষ্কার করে জানা যাবে। তবে আমার যেটা মনে হয় সেটা এটাও আইন বিরোধী হয়ে দাঁড়াবে এবং জটিলতাটাকে আরো বাড়ানোর জন্য একটা প্রক্রিয়া, যাতে ওনার ভাড়া থেকে দায়টা উনি বিরোধী পক্ষ যারা কোর্টে যাচ্ছেন তাদের অংশ এবং কোর্টের ভাড়া তুলে দিতে পারেন, তারই একটা দীর্ঘ প্রক্রিয়া উনি শুরু করতে পারেন। দেবব্রতদা, এই প্রশ্নই আমি রাখবো আপনার কাছে যে কোন গ্রাউন্ডে এই ভাতাটা দেওয়া হচ্ছে, দেবব্রতদা যদি স্পষ্ট করেন। শুনুন, এই বিজেপি প্রতিনিধি বললেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির অনেকগুলো দোকান আছে,
সেই দোকানগুলোতে আমরা যদি দেখি তারা কী ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সারা ভারত জুড়ে করেছে, আমরা ব্যাপক কেলেঙ্কারি দেখেছি, সেখানে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে আমরা সে বিষয়ে যাচ্ছি না। কিছুদিন আগে আমরা নিট কেলেঙ্কারি দেখেছি, স্পেসিফিক প্রশ্ন করেছি না যে বলছি আমি উত্তর দিচ্ছি, কোন গ্রাউন্ডে এই ভাতাটা দেয়া হচ্ছে, এই যে স্বঘোষিত কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার এগুলোর একটা যুক্তি আছে, না স্বঘোষিত, আপনার কাছে আমি জানতে চাইবো যে এটা কোন গ্রাউন্ডে, এটার উত্তর এটা কখনো হতে পারে না। দিচ্ছি, স্বঘোষিত সমাজপতিরা এইটা নিয়ে বারে বারে প্রশ্ন করেছে এবং বারে বারে তারা জনগণের কাছে ঘাড় ধাক্কাও খেয়েছে, এটা একদম নিশ্চিতভাবে বলছি। তারা একটা সময় মনে করতো এইগুলো ভাতাগুলো মানুষের দান এবং ভিক্ষা। এই তোমার গায়ে লাগছে কেন ভাই বলতো, তোমার তাদের মনে হতো এগুলো দান ভিক্ষা অনুদান, তারা এই নিয়ে একটা উদাহরণ আমরা দিচ্ছি। তাহলে বলছেন যে যারা চুরি করেছে, যারা চুরি করে আপনি ভাতা নিয়ে বলছেন, চাকরি পেয়েছে, তাদেরকেই আবার রাজ্য সরকার নিয়োগ করে আবার ভাতা দিচ্ছে। এই ভাতা নিয়ে তারা বারে বারে যেতে, যেমন দুর্গাপুজোর ক্লাব অনুদানগুলো নিয়ে তারা আদালতে গেছিল এবং তথাকথিতভাবে আদালত থেকে যথেষ্ট উত্তর তারা পেয়েছে এবং তারা বুঝে গেছে। সেটাই বলছি, এই পুজোর সময় অনুদান দেয়, ভাতা অনেকেই দেয় রাজ্য সরকার, কিন্তু তার পিছনে একটা যথেষ্ট যুক্তি আছে, তার সামাজিক একটা উদ্দেশ্য থাকে। এখন স্বঘোষিত সমাজপতিরা কি বললো না, তার জন্য একটা আরেকটা অনুষ্ঠান, না স্পেসিফিক বলছি, সমাজের প্রয়োজনে তাদের যদি মনে হয় এগুলো ভাতাগুলো কোনো দুর্নীতি, তাদের জন্য আদালত তো খোলা রয়েছে। সরকার নির্দিষ্টভাবে চিন্তা ভাবনা করে করছে, প্রতিটা বিষয়ে তারা আদালতে যাক, তারা প্রমাণ করে আসবে। সরকারের সদিচ্ছার জায়গাটা এটা দেখতে হবে। আরে বাবা, চুরি করছে কি চোরের প্রতিনিধি প্রমাণ হয়ে গেছে, না কি সে তো সারা ভারত জুড়ে, শুনুন এই যে বলছে না দান খয়রাতি, আরে এই যে সুকান্ত বাবু একটা পেছনে 10 জন করে সিকিউরিটি গার্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরছে, তার লজ্জা করে না? ওখানে বিনা প্রতিরক্ষা এখানে মানুষ মরছে, দেশের মানুষ মরছে, আর এখানে 10টা করে সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরছে, এটা কেন্দ্রীয় বাহিনীর লোক নিয়ে ঘুরছে, এদের লজ্জা করা উচিত। এই লজ্জাগুলোকে ছাড়ুন। হ্যাঁ বলো না, হ্যাঁ নিশ্চয়ই বলবে, বলো না। প্রথম কথা হচ্ছে আমরা দিতে না করছি না, কিন্তু এই রিভিউ পিটিশনটা সুপ্রিম কোর্টে ইমিডিয়েটলি করুক না। সুপ্রিম কোর্টে রায় নিয়ে নোটিফিকেশন করে দিন না। লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুরু করলে, লক্ষ্মীর ভান্ডার বলো না, ভিক্ষা বলবে না, যাবো তো তোমরা দান বারে বারে তো প্রত্যেকটা মানুষকে তোমার 20 লাখ তারা ভিখারি বলা হচ্ছে, সেটা আমার তো ট্যাক্সের টাকা যখন দেওয়া হবে তাও সুপ্রিম কোর্টে এটাই তো বলতে মান্যতা দিয়ে দেওয়া হবে। তোমার দিলীপ বাবু তাদেরকে বলে যে ভিখারি, আরে উজ্জা করো, ক্ষমা চাও মানুষের কাছে, ক্ষমা চাও। দিলীপ বাবু বলে ভিখারি, ক্ষমা চাও মানুষের কাছে, বাংলার অপমান করেছে, ক্ষমা চাও, একটা প্রশ্ন প্লিজ, ক্ষমা চাও, ক্ষমা চাও। আরে দিলীপ বাবু চোর, আরে বাংলার মহিলাদের অপমান করেছে, বলেছে ভিখারি, প্রমাণিত সত্য লজ্জা করা উচিত। বেশ কাউকে ব্যক্তিগত আক্রমণ নয় প্রীতম, প্লিজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদমই এদের কালচারটা ধরো, ওদের কালচার যেরকম। দেবব্রত দা, আপনি আমাকে একটা কথা বলুন যে এই যে যেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট বলছে যে কোনোভাবে এতটা দুর্নীতি বেশি হয়েছে, সেখানে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে হ্যাঁ চুরি বেশি হয়েছে, দুর্নীতি বেশি হয়েছে, সেখানে কোনোভাবেই শিক্ষাকর্মীদের এইটুকুনি সুযোগও তারা দিতে পারলেন না, যেটা শিক্ষকদের ক্ষেত্রে সুযোগ দিতে পারলেন। তাহলে এটা ত্রিপুরায় কি হয়েছিল? এই মানে এটাই আপনার উত্তর? না উত্তর না, যারা বলছে এরকম বসে বসে এখানে ডায়লগ গুলো মারছে, তাদের রাজ্যে তারা করেছে, এগুলো করে এসছে, এটা তো নতুন নয়। বিরোধী দল নেতা না গুলি ফেলার দরকার নেই, বিরোধী দল নেতা অন ক্যামেরা বলে গেছে আমরা 30,000 টাকা করে আমরা ভাতা দিয়েছি, সেখানে ঠিক না, ঠিক আছে বলো শেষ। হ্যাঁ শেষ। ইন্ডি জোটের, তৃণমূলেরই ইন্ডি জোটে সিপিএম তারা চাকরি দিয়ে গেছিল, সেটা কিন্তু তাদের চুরির দায় হয়নি, তারা নিয়ম বহির্ভূতভাবে নিজেদের ক্যাডারদেরকে ঢুকিয়েছিল, ওখানে টাকাও ধরা পড়েনি, ক্রিমিনাল চুরির দায়ও হয়নি। মুশকিল হচ্ছে সব কিছু গুলিয়ে ফেললে হবে না, তো সেখানটায় রাজ্য সরকার 3 মাস কি 4 মাস ওনাদেরকে বেতন দেওয়া হয়েছিল এবং তারপর তাদেরকে বেতন দিতে পারে, বলতে দেওয়া হয়েছিল। এরপর তাদেরকে 40% কি 50%-এর মতো তারা তাদের বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে অন্যান্য চাকরির পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছিল। সেটা সবটাই 100% নিয়ম মেনে হয়েছিল। আমরা দেবুদা বলছি, কথাটা বোঝার চেষ্টা করো, যে আমরা বলছি না যে দিতে না, টাকা দিন, কিন্তু এইটা আপনি রিভিউ পিটিশন করে আরে তোমরা বলার কে, তোমরা বলবে দেবে কি না দেবে, দরকার পড়ে আদালত রয়েছে, আদালতে বারে বারে ঘাট ধাক্কা খাবে। শোনো আদালতে শোনো জাস্টিসে তোমরা আরে ধরা কারা পড়েছে দেখা যাচ্ছে, তারা যে বিচারকরা রায় দিচ্ছে তারা পরবর্তীকালে গিয়ে হয় হচ্ছে এমপি হচ্ছে, আমরা অবশ্যই বিতর্কে থাকবো, লোকসভা সদস্য হচ্ছে, তো রাজ্যপাল হচ্ছে, দেখা যাচ্ছে প্লিজ চেঁচামেচি করে কিন্তু কিছু প্রমাণ করা যায় না। প্লিজ শামীম দা আপনার কাছে যে প্রশ্ন রাখবো, যে সুপ্রিম কোর্ট একটা
সিদ্ধান্ত নিয়েছে, সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, খুব সংক্ষেপে আমরা একটা ব্রেকে যাব। সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে বলা হয়েছে যে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি, কারণ দুর্নীতি অনেক বেশি হয়েছে, চুরি অনেক বেশি হয়েছে। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মানবিক দিক থেকে তিনি এটা ভেবে দেখছেন। কিন্তু মানবিক দিক থেকে যদি হয়েই থাকে তাহলে সেখানে চাকরিহারা এরকম অনেক আমরা দেখেছি, প্রতিদিন দেখি মঞ্চ, তারা কিন্তু বিভিন্ন রকম বিক্ষোভ করছে। কিন্তু তার পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেকবার দেখা গেছে তার পাশে তিনি কোথাও গিয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী দেখার সময় হয়নি। কিন্তু আজকে হঠাৎ করে কি এমন হলো যার জন্য এই এত কিছুর পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাতা ঘোষণা করছেন, এবং সেটা কোন যুক্তিতে তার কোনো কিন্তু স্পেসিফিক কোনো বিষয় উঠে আসেনি যে কোন গ্রাউন্ডে, সে গ্রাউন্ডে মানে কোন গ্রাউন্ডে বা এটা কি আদৌ করা সম্ভব, আদৌ করা যায়, যেখানে সুপ্রিম কোর্টই বলছে যে চাকরি বাতিল, শিক্ষাকর্মীদের কোনো সুযোগই দেওয়া যাচ্ছে না। খুব সংক্ষেপে বিরতিতে যাব। শামীমদা, দেখুন, আমাদের সংবিধানে বলা আছে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে যখন মুখ্যমন্ত্রী এদেরকে বাছাই করলেন যে যারা চাকরি হারালো তাদেরকেই শুধু আমি দেবো, এমন তো অনেক লোক আছে যারা চাকরি পায়নি, বা চাকরির বাইরেও অনেক লোক আছে যাদের সত্যি টাকার প্রয়োজন আছে। টাকা তো রাষ্ট্রের, কারোর ব্যক্তিগত নয় যে আমার পছন্দের লোককে দেব। তাহলে যখন টাকা দিচ্ছি কাউকে, তখন আমি সিলেকশনটা কি করে করলাম যে আমি এদেরকে দেবো এদেরকে দেবো না, একজনের প্রতি মানবিক হবো একজনের প্রতি অমানবিক হবো? তাহলে কি মুখ্যমন্ত্রী বলছেন বাকিদের প্রতি তিনি অমানবিক, কিন্তু শুধু এই যারা চাকরি হারিয়ে তাদের প্রতি মানবিক? এমন তো প্রচুর লোক আছে যারা খেতে পাচ্ছেন না, এই রাজ্যে বাস করেন, তাই তাদেরকে কেন ভাতা দিচ্ছেন না? এমন তো প্রচুর আছে যারা পরীক্ষার সময় ওই পরীক্ষাতেই ফেল করেছেন, কোয়ালিফাই করতে পারেননি, যে কারণে সুপ্রিম কোর্ট বাতিল করলো চাকরি। যে প্রচুর লোক আছে যারা কোয়ালিফাই করেনি কিন্তু চাকরি পেয়েছে, সেরকম আরো অনেক লোক আছে যারা চাকরি পাননি কিন্তু কোয়ালিফাই করেনি। তাদেরকে তো ইকুয়ালি ট্রিট করতে হবে। তাহলে যদি উনি বলেন যে এই সিলেকশন প্রসেসে যারা পার্টিসিপেট করেছে তাদের সবাইকে আমি দেব, বুঝলাম। তাহলে যারা কোয়ালিফাই করে ঘুষ দিয়ে চাকরিতে জয়েন করতে পারেনি তারাও পাবে, যেহেতু পরীক্ষায় বসেছিল, আর যারা ঘুষ দিয়ে চাকরিতে জয়েন করছে তারাও পাবে। তাহলে একটা কথা দ্বারা ঠিক আছে, একটা ক্লাস সিলেক্ট করছেন যে একটা ক্লাসের মধ্যে উনি দিচ্ছেন, কিন্তু যারা ঘুষ দিয়ে চাকরি বরখাস্ত হলো যাদের, তাদেরকে উনি দিচ্ছেন। যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে সেখানে প্রশ্ন যে মানবিক মানে এটা নয় যে যারা চাকরি চুরি করেছে তাদের প্রতি এতটাই মানবিক হবেন যে সুপ্রিম কোর্ট বলার পরেও, সুপ্রিম কোর্ট যেখানে বলছে সেখানে দুর্নীতি হয়েছে তারপরেও তিনি এতটাই মানবিক হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটা প্রশ্ন সামনে আসছে, এবং এখানেই দাঁড়িয়ে একটা ছবি খুব মাথায় আসছে যে 3 ইডিয়টস এর কথা আপনাদের হয়তো মনে থাকবে, যেখানে ঠিক এবং ভুল খাতাগুলোকে মিলিয়ে দেওয়া হচ্ছে, এরকমই ছবি উঠে আসছে। যাই হোক, আমরা এই আলোচনাতে থাকবো একটা বিরতির পর, আবারও ফিরছি, সঙ্গে থাকবো। যে আলোচনায় আমরা ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য একটা ভাতার ঘোষণা করেছেন, মাসিক 20,000 এবং মাসিক 25,000 টাকা করে। কিন্তু কিসের ভিত্তিতে বা কোন গ্রাউন্ডে তিনি এই ভাতা দিচ্ছেন তা স্পষ্ট নয়। আর এরই পাশাপাশি যে আলোচনা আমরা করছিলাম এতক্ষণ ধরে, যে একটা সুপ্রিম কোর্ট তারা জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই শিক্ষাকর্মীদের সে সুযোগ দেওয়া যাচ্ছে না, কারণ দুর্নীতি অনেক বেশি হয়েছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদের মাসিক ভাতার ঘোষণা সরকার কি করে করতে পারে তা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোথা থেকে আসবে এই মাসিক ভাতার টাকা, যেখানে বহু কোটি টাকার মানে একটা ঋণ হয়ে গেছে। মানে এতগুলো টাকা কোথা থেকে আসবে, যেখানে এই মুহূর্তে 6 লক্ষ কোটি টাকা ঋণ রাজ্য সরকারের, সেখানে করের টাকা বা ভাতার টাকা কোথা থেকে আসবে তা কিন্তু জানা নেই। দেবব্রত দা, দেখুন কোথা থেকে আসবে যদি ঋণের কথা বলেন, 2011 সালে বামফ্রন্ট সরকার যে পরিমাণ ঋণ রেখে গেছিল সেই তুলনায় কম্পাউন্ড ইন্টারেস্ট করেও দেখা হয় বর্তমান ঋণের পরিমাণ ততটা নয়। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী সুচিন্তিতভাবেই বলেছেন যে ভাতার যে টাকাটা যে ভাতাটা দেবেন সেটা উনি তার সংস্থান করেই নিশ্চয়ই বলেছেন। আর যাদের সমস্যা রয়েছে, যেসব চাকরি ঘেঁকো কর্মঘেঁকোদের সমস্যা হচ্ছে, তাদের জন্য তো রাস্তা তো খোলাই রয়েছে, তারা তাদের কাজ করে থাকুন। দেখুন গতকাল 2-3 জন ঘাড় ধাক্কা খেয়েছে, আগামী দিনে তারাও নিশ্চয়ই খাবেন, জনবিক্ষোভের মুখে পড়বেন, তার দায় তারা নেবেন। এবার আমরা মনে করি মানুষের
পেটে লাথি মারা ঠিক নয়। সরকার প্রথম থেকেই প্রতিটি ক্ষেত্রে যখন চাল থেকে কাঁকড় আলাদা করা যায়নি, সরকার চেয়েছে সকলের কাজ থাকুক, সকলের পরিবারগুলো বাঁচুক। সরকারের যে সদিচ্ছার জায়গা বারে বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখিয়েছেন, এবং এনারা বিভিন্ন ভাতা প্রকল্প নিয়ে বিভিন্নভাবে অনেক সময় মানুষকে, সাধারণ মানুষকে অপমান করেছেন, তাদেরকে ছোট করেছেন। কয়েকদিন আগে দিলীপবাবু এইসব মহিলাদের উদ্দেশ্যে বলেছেন তারা নাকি ভিখিরি, এবং কার্যত তারা বারে বারে মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। আমরা মনে করি আগামী দিনেও তারা জনতার দরবারে প্রত্যাখ্যাত হবে। বেশ, প্রীতম, আসলে আমি একটা অন্য কথা বলি। ধরুন এই যে আমি একটা ক্যালকুলেশন করছিলাম, ধরুন 25,000, আজকে হচ্ছে আপনার এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ধরুন 6-7 মাস দিতে হবে। 25,000 ইন্টু যদি আপনি 10 মাসও করেন, টোটাল হচ্ছে 2.5 লাখ টাকা। তো মমতা ব্যানার্জি জানেন যে 2026-এর পর উনি আর থাকবেন না। তো সেই জন্য এই যে 2.5 লাখ টাকা উনি প্রভিশন করছেন, তার কারণ হচ্ছে আমরা দেখেছি ওই সিবিআই যে লাস্ট চার্জশিটটা দিয়েছে, এখানে জনৈক অভিষেক ব্যানার্জির কথা বলা আছে, যে কথোপকথন হচ্ছে, ওখানে বলা আছে যে মিনিমাম একটা ক্যান্ডিডেটের থেকে নাকি তারা 7-8 লাখ টাকা করে নিয়েছে। তাহলে মমতা ব্যানার্জি ঠিক হিসাব করেছেন যে দিয়ে দেবো, যদি যে কদিন থাকি সে কদিন ভাতা দিয়ে দিচ্ছি, বাদ বাকিটা তো আমারই থাকছে, এদেরকে শান্ত রাখি ইলেকশন অবধি। সবটাই ইলেকশনের গল্প। এবং কিন্তু উনি কী করছেন, উনি দিতে পারতেন ভাতা, যাদের থেকে টাকা নিয়েছেন, টাকা নিয়ে চাকরি দিয়েছেন, তাদের চাকরি চলে গেছে, তাদেরকে উনি ভাতা দিতে পারেন। কিন্তু সেটা সরকারের টাকা না দিয়ে, এবং তাদের মধ্যে যদি কেউ যোগ্য থাকে তারটা সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পিটিশন করে নোটিফিকেশন করে তাদের টাকা দিন। কিন্তু সেটা যদি সরকারের টাকা না দিয়ে, আমার তোমার ট্যাক্সের টাকা না দিয়ে তৃণমূলের ফান্ড থেকে দিতে হতো, তাহলে ঠিক ছিল। তো এটাই হচ্ছে বক্তব্য, যে যা চুরি করেছেন তার 1/4 উনি ফেরত দিচ্ছেন, আর কিছু না। শামীম দা, দুর্নীতি পরায়ণদের ভাতা দেওয়া হবে মুখ্যমন্ত্রী যেরকম ঘোষণা করেছেন, সেখানে দাঁড়িয়ে এটাই মানে এই যুক্তিটাই খাটে, এবং সেখানে সরকারের তরফে এটা কি করে জাস্টিফাই করা সম্ভব শামীম দা? সুবিধা হচ্ছে 31 মার্চ 2023 সালে আমাদের ঋণ ছিল 5,83,124 কোটি, আর 24 সালে 31 মার্চে সেটা হয়েছে 6,47,825 কোটি। আগেটা ভুল বললাম, ওটা 5 লক্ষ ছিল, মানে 10% বেড়েছে এক বছরে। এটা হচ্ছে ঋণের পরিমাণ। তো আগের বক্তা যিনি বলছিলেন তিনি ডেটা কনসাল্ট করেন বলেই বলছেন, তথ্য দিয়ে দিচ্ছি। আমি জাস্ট সেটা দেখেই বললাম। আগের বক্তা না, তার আগের বক্তা, তৃণমূল বক্তা, তৃণমূল পন্থী দুই হচ্ছে যে আরে টাকাটা তো আমাদের টাকা। আমি এর আগেরবার বলার সময়ই বলছিলাম, এটা তো পরিবার থেকে দিচ্ছেন না। ফলে উনি সিদ্ধান্ত নিয়েছেন বলেই সেটাকে মেনে নিতে হবে এমনটা না। ক্যাবিনেটের ডিসিশন, এর আগের যখন সুপার নিউমারি পোস্টের প্রশ্ন আসছিল তখনও আমরা এই কথা বলছিলাম, ক্যাবিনেটের ডিসিশন সবসময় সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। হ্যাঁ, আমি বলতেই পারি, কারণ যদি চ্যালেঞ্জ হয়, চ্যালেঞ্জ বিয়ন্ড দ্য স্কোপ অফ চ্যালেঞ্জ এমনটা নয়। ফলে যে ডিসিশনটা আরবিট্রারি হবে, যে ডিসিশনটা সংবিধান সম্মত হবে না, সেই ডিসিশন সবসময় চ্যালেঞ্জ করা যায়। আর তাছাড়া সংবিধান সম্মত বা ডিসিশন সবসময় প্যারামিটারে চ্যালেঞ্জ করতেই হবে এরকমটা নয়। আপনি ঋণটা জিএসডিপির উপর ডিপেন্ড করে, সেই তুলনায় কমই। জনগণের প্রতিনিধি ওখানে গেছেন, ফলে আপনার সিদ্ধান্ত জনগণের যে সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা তা গুরুত্বপূর্ণ, এবং সেখানে যারা বিরোধী তাদের সকলের মতকে গুরুত্ব দিতে হবে। এমনটা নয় যে বিরোধী মানেই যাকে অ্যাসেম্বলিতে বিরোধিতা করতে হবে। বিরোধী মানে হচ্ছে যার অধিকার আছে সংবিধানে আর্টিকেল 19-এ রাস্তায় নেমে প্রতিবাদ করার। তার মানে আমি বলছি, ভারতবর্ষের প্রতিটি নাগরিকের যে ডিসিশনই নেওয়া হোক না কেন, সেই ডিসিশনটাকে চ্যালেঞ্জ করার অধিকার আছে রাস্তায়। ফলে এইটা সবসময় সত্যি কথা নয় যে সবসময় এরকমই ভাবার কোনো বিষয় নয় যে আমাকে কোনো সিদ্ধান্ত হলে আদালতেই চ্যালেঞ্জ করে প্রমাণ করে আসতে হবে। যখন দেখবেন রাস্তায় মানুষের ঢল নেমেছে, তখন মনে করতে হবে যে রাষ্ট্রের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত রাষ্ট্রকে সহমত জানাচ্ছে না সাধারণ মানুষ। শামীম দা, এখানেই প্রশ্ন যে যারা দুর্নীতির দায়ে একটা চাকরি থেকে বরখাস্ত হয়েছে,
সুপ্রিম কোর্ট সেরকম একটা নির্দেশ দিয়েছে, সেখানে তাদেরকেই আবার রাজ্য সরকার নিয়োগ করবে, টাকা দেবে, ভাতা দেবে, এখানেই তো প্রশ্ন উঠছে, এটা কি সম্ভব কখনো? সেই জন্যই বললাম যে এমন একটি সরকার যারা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিধি মেনে রাষ্ট্রকে চালাবে বলে শপথ নেওয়ার পরেও প্রতিনিয়ত বেআইনকেই তারা আইন বলে মেনে চালাচ্ছে আর কি। ফলে তারা এখন ভুলেই গেছে সংবিধানে কি আছে, সংবিধানে কি শপথ। আসলে যেদিনকে দেশ স্বাধীন হয়েছে, আমি সবসময় বলে থাকি, সেদিন থেকে আমাদের কাছে যে স্বীকৃত রাজনৈতিক দলিল আছে তা হচ্ছে ভারতবর্ষের সংবিধান। তাতে যে রাজনীতির কথা বলা আছে সেই রাজনীতি মেনেই আমাদের যারা রাষ্ট্র ব্যবস্থা দায়িত্বে আছে তাদের চালানোর কথা। কিন্তু দুর্ভাগ্যবশত যারাই রাজ্যে বলুন কেন্দ্রে বলুন ক্ষমতায় আছে, তারা সংবিধানকে মান্যতা দেয় না। তারা নিজস্ব দর্শন তাদের নিজস্ব আছে, সেটাকেই মান্যতা দেয়। আর আমাদের রাজ্যে যে সরকার চালাচ্ছে তাদের তো কোনো দর্শনই নেই, একটা দর্শনহীন 30 সেকেন্ড দেবেন রাজনৈতিক দল যারা এই রাষ্ট্র ব্যবস্থা চালাচ্ছে। ফলে যা মানুষকে বোকার সাথে মানুষ ভুগছে। বেশ, পারভেজ দা, আমি দেবব্রতদার কাছে আসবো। পারভেজ দা, হিসাব দিলেন যে যা পেয়েছে তা নাকি কম্পাউন্ড ইন্টারেস্টে দিতে দিতে, আমি জানি না ওই অঙ্ক কোথা থেকে শিখেছেন। আমি জিএসডিবি নিয়ে বলেছি, জিএসডিবি 10.5% বেড়েছে, আগে ছিল 6.7% ঋণের তুলনায়। হ্যাঁ বলছি, বলুন। ওটা পরে বলেছেন, তার আগে প্রথম আপনি কথাটা শুরু করেছিলেন এটা দিয়ে। একটু আমরা তো মাঝখানে পড়িনি, আমি তাহলে আমাকে একটু বলে নিন, তারপর বলবো। হ্যাঁ, 2011 সালে যখন এই সরকার আসে তখন সরকারের ঋণ ছিল 1947 সাল থেকে 2011 পর্যন্ত 1,94,000। আর আজকে অ্যাজ অন ডেট 31 মার্চে তার লোন হলো 6,47,000 কোটি টাকা। মানে 11 বছরে উনি লোন নিয়েছেন 4,53,825.52 কোটি টাকা। তাহলে এই যে কোটি কোটি টাকা তিনি ঋণ নিচ্ছেন আর বলছেন যে এটা পূর্বতন আরে কত 1,94,000 কোটি টাকাকে 3 বার যদি সে পেমেন্ট করতেন তাতেও এই লোন হয় না। তাহলে এই ঋণের বোঝা এই রাজ্যের মানুষের ঘাড়ে চেপে আছে। এই রাজ্যে যারা কাজ করছেন, যারা সরকারি চাকরি করছেন, শিক্ষকতা থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে একদম উপর থেকে নিচ পর্যন্ত তাদের ডিএর পার্সেন্টেজ 40-এর উপরে বেশি আছে। এই যে যারা গ্রুপ সি গ্রুপ ডি, আমি শুরুতে কথাটা বলেছিলাম যে গ্রুপ সি গ্রুপ ডি তারা যখন চাকরি করতেন তখন তারা যখন ডিএর দাবি করেছিলেন তখন তাদেরকে কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন। আজকে যারা প্যারা টিচার হিসেবে কাজ করছেন তারা প্রাইমারি এবং আপার প্রাইমারিতে 10,000 এবং 13,000 টাকা বেতনে তাকে 1 মাস ধরে কাজ করাচ্ছেন। তাদের প্রতি কোনো দায়বদ্ধতা রাজ্যের সরকারের নেই। কিন্তু আমার দেশের সর্বোচ্চ আদালত যাদেরকে বেআইনি বলে ঘোষণা করলো তাদের জন্য তিনি সহানুভূতি দেখাচ্ছেন। এই সহানুভূতিটা যদি হয় তাহলে এই সহানুভূতি এদের অনেক আগে থেকে পাওয়া, যে ওই সমস্ত যে আজকে শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই যে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন, এদের বেতন হবে এদের বেতন হবে না, তাহলে তাদের মানে একদমই সেখানে আলাদা করতে পারেনি, কোথাও গিয়ে রাজ্য সরকারই সেই দায়বদ্ধতা রয়ে গেছে, সেখানে মানবিক হওয়া দরকার ছিল। এই বক্তব্যে আমরা ফিরবো, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। পারভেজ দা, আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরছি আলোচনা, সঙ্গে থাকুন। পোস্ট এডিটের শেষ পর্বে চলে এসেছি। আমার কাছে সংক্ষিপ্ত সময় প্রত্যেকের কাছেই তাদের মূল্যবান বক্তব্য নেব আমি। যেটা বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে ভাতা ঘোষণা করেছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মাসে 25,000 এবং মাসে 20,000 টাকা করে, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়াই বারণ, সেখানে তারা কোন কাজের ভিত্তিতে টাকা পাবেন এবং এটা আদৌ সম্ভব কিনা, কোন যুক্তিতে কোন গ্রাউন্ডে তারা ভাতা পাবেন রাজ্য সরকারের থেকে, বা কোন যুক্তিতেই বা কোন গ্রাউন্ডে তারা দিচ্ছে এই টাকাটা, সাধারণ মানুষের করের টাকা থেকেই তো দিতে হবে। সেখানেই প্রশ্ন যে এটা কি করা যায়, এই নিয়ে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ ধরে। অর্থাৎ যেটা দাঁড়ালো আর কি, যে কোনো ভাতা নয়, বেকার যুবক যুবতীরা তারা চাকরি চায়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যতদিন না মামলা নিষ্পত্তি হবে ততদিন এই ভাতাটা তারা পাবেন, কিন্তু তারপর কি হবে বেকার যুবক যুবতীদের, এ নিয়ে আমি শেষ পর্বে প্রশ্ন রাখবো। প্রথমে পারভেজ দা। বেশ,
প্রীতম, তোমার কাছে এই একই প্রশ্ন নিয়ে আমি যাব যে এরপর তাহলে কি হবে, যে যদি কোনো ভাতা না, মানে ভাতা নয়, বেকার যুবক যুবতীরা তারা বলছেন সম্মানের সঙ্গে তারা চাকরিটা করতে চায়, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে যতদিন না নিষ্পত্তি হয় সেই অবধি এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা তারা ভাতা পাবেন, কিন্তু তারপর কি হবে? আমি তোমাদের বলেই দিলাম যে এটা ওনার কাছে কিছু না, ওনার কাছে 2026 ইলেকশনটা ওনার পাখির চোখ করেছে। ওনার সব কিছু ইলেকশন ওরিয়েন্টেড, ওনার এভরিথিং ইজ ইলেকশন ইন ইলেকশন। ওনার ভোট ব্যাঙ্ক পলিটিক্স থেকে শুরু করে যেভাবে জেহাদিদের উস্কানি দেয় সেটাও ইলেকশন, যেভাবে ওনার ক্যাবিনেটের মন্ত্রীরা এসে উল্টোপাল্টা কথা বলেন, কলকাতা দখল করে নেবো, জেলাগুলো টাইট দেবো, সেটাও ইলেকশন। এই যেটা করছেন এটাও ইলেকশন। তার কারণ হচ্ছে উনি তো তোমাকে হিসাব করে বলে দিলাম যে জনৈক অভিষেক ব্যানার্জি এবং তার টিম মিলে, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, সেটা অভিষেক ব্যানার্জি নিজেই বলেছেন, তারা টিম মিলে যে টাকাটা তুলেছিল প্রায় 5-6 লাখ 7 লাখ 8 লাখ টাকা চাকরিটা বিক্রি করার জন্য, সেই টাকা যদি তুমি নেক্সট 10 মাসেও এই টাকাটাও দেওয়া হয় তাও তার 1/4 দেওয়া হচ্ছে। তো সেইটাই উনি হিসাব করেছেন, এটা যদি দিয়ে দিই তাও আমার কিছু গায়ে লাগে না। কিন্তু কথাটা হচ্ছে টাকাটা তুলেছে সেটা গেছে তৃণমূলের ফান্ডে, এবং মমতা ব্যানার্জির নিজের ইলেকশনে কুন্তল গিয়ে সেটা খরচা করেছেন, সেটা ওনার বয়ানে দেখেছি, আমরা তোমাদের টিভি মিডিয়াতে দেখেছি যে উনি নাকি ওখানে গিয়ে খরচা করেছেন টাকা পয়সা। মমতা ব্যানার্জির লাস্ট নন্দীগ্রাম ইলেকশন, যেটাতে উনি 1-5-6 হেরে এসেছেন শুভেন্দু অধিকারীর থেকে। কিন্তু কথাটা হচ্ছে উনি আমার তোমার ট্যাক্সের টাকা দিয়ে এটা করছেন। আমরা তো বলছি যে আমরা কারোর টাকা না দেওয়ার পক্ষে নই, কিন্তু আমরা আমার তোমার ট্যাক্সের টাকা যেহেতু দেওয়া হবে, পাবলিক মানি দেওয়া হবে, তো সুতরাং এটা সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পিটিশন করে ওখান থেকে মান্যতা দিয়ে এসে দেন অফিসিয়ালি দেওয়া হোক না, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি মুখে একটা কথা বলেন, কাজ করেন একটা। সেম জিনিস তুমি দেখেছো, ডবল চাকরি, 5 থেকে 6 বার এই চাকরিহারাদের কাছে গিয়ে উনি কমিট করেছেন, কিছু করেননি। মেদিনীপুরে গিয়ে বলেছেন আমি যদি ওখানে থাকতাম, যেদিন করে এই এখানে বসেছিল আচার্য ভবনের সামনে, আমি 1 সেকেন্ডে মিটিয়ে দিতাম। কি মিটিয়ে দিয়েছেন? ওনারা বারবার বলছেন যে আরে আমাদের সম্মান চাই, আমরা যে ছাত্রছাত্রীদের কাছে গিয়ে পড়াবো সেই ছাত্রছাত্রীরা আমাদেরকে অযোগ্য ভাববে না যোগ্য ভাববে, এইটাই আপনারা করতে পারছেন না। তো সুতরাং আমরা পুরো পশ্চিমবঙ্গবাসী আজকে বাঙালির যে মেরুদণ্ড ছিল সেই মেরুদণ্ডটা ভেঙে গেছে। সেই মেরুদণ্ডটা আমরা সোজা করে রাখার জন্যই বারবার বলছি যে আপনি যোগ্য অযোগ্যকে পরিষ্কার করুন, রিভিউ পিটিশন দিন এবং সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে আসুন, তারপর আপনি যা ইচ্ছা করুন, কোনো বক্তব্য নেই। কিন্তু আপনি এইভাবে যথেচ্ছ টাকা বিলাতে পারেন না, এবং তার কারণ হচ্ছে যখন এটা থাকবে না, আপনার সরকার থাকবে না, তখন কিন্তু এদেরকে আবার ওই আগে যেরকম সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না, টাকাটা উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে, তখন কে দেবে? বেশ, দেবব্রতদা খুব বিজেপিকে আগে বলে রাখি, মেরুদণ্ডটা সোজা রেখে কবে পাকিস্তানটা আক্রমণ করবেন, আবার কবে পাকিস্তানটা দখল করবেন, সেটা একটু উত্তরটা দিয়ে তারপর আমি শুরু করবো। সেটা উনি বলতে পারবেন না এখন। খুব কষ্ট হচ্ছে না, তোমার নেতা কবে করবে? আরে লজ্জা করে না? 26টা মানুষের ক্ষমা চাও, মানুষের কাছে ক্ষমা চাও, কান ধরে ক্ষমা চাও। তোমাদের জন্য তোমাদের ব্যর্থতায় মানুষগুলো মরেছে, মানুষ মেরেছো তোমরা, খুনি। এই মানুষের খুনের দায় তোমাদের কাঁধে। লজ্জা করে না? মানুষের কাছে ক্ষমা চাও। প্লিজ দেবব্রতদাকে দিয়ে শেষ করব, আর সময় নেই। আপনি এই যে লোনের কথাটা বললেন না, দেখুন আমাদের সাধারণ মানুষ যখন লোন যদি চায়, দেখবেন সিভিল স্কোর দেখে, সিভিল স্কোর দেখে। সেখানে রাজ্যের ক্ষেত্রে একটা জিএসডিপি কতটা ভালো, আগে যেখানে রাজ্যের জিএসডিপি 6-7% ছিল, সেখান থেকে প্রায় 11% আমাদের জিএসডিপি হয়েছে। মানে এই বিষয়ে আমরা নেই, প্লিজ। না টাকাটা কোথা দিয়ে আসবে? এই যে বারবার বলছেন এত লোন করছে, এত করছে, সেই পরিস্থিতি আমাদের না। দেখুন, যোগ্যতা থাকলে নিশ্চয়ই লোন তারা পাবে, সেই রাজ্য পাবে। আর নিশ্চয়ই অর্থের সংস্থান রয়েছে, সেই জন্য তারা লোন পেয়েছে। অর্থের সংস্থান রয়েছে বলেই এগুলো। এখানে অন্য বিষয় উঠে আসে দেবব্রতদা। যাই হোক, বিষয়টা যেটা দাঁড়ালো যে দোষীদের চিহ্নিত করা যায়নি, এটা যেমন স্পষ্ট, কিন্তু চিহ্নিত করা হোক সৎ উপায়ে, তাদের সম্মান দিয়ে কর্মসংস্থানের সুযোগ হোক যোগ্য প্রার্থীদের। এই বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমার সঙ্গে যারা যারা এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পোস্ট এডিট। অবশ্যই নিউজ টাইমে নজর রাখুন, প্রতি মুহূর্তের আপডেটের জন্য, প্রতি খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।